নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছি, সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছি, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ সকাল, শুভ সকাল, শুভ সকাল। আমি আপনাদের ঘুম ভাঙানিয়া, আপনাদের সৌমিত্র বসু কথা বলবার জন্য উপস্থিত হয়েছি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আজকে আসামের খুব বিখ্যাত একজন সাধক শ্রী কণ্ঠভূষণ ঠাকুর, তার তিরোভাব তিথি। বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজ 28শে জ্যৈষ্ঠ 1431, ইংরেজির 11ই জুন 2024, মঙ্গলবার। আজ পঞ্চমী। সূর্যোদয়ের সময় ভোর 4:55, সূর্যাস্তের সময় সন্ধে 6:19। নক্ষত্র অশ্লেষা। আজকে জন্মে কর্কট রাশি, বিপ্রবর্ণ, রাক্ষসগণ। রাত্রি 12:38 গতে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর যে কথাটা মনে করিয়ে দেবার, যে রাতে মোর দুয়ারগুলি। আজকে সন্ধে 6টার মধ্যে যে রাতে মোর দুয়ারগুলি এই নিয়ে আপনার চিঠিটি 250 শব্দের মধ্যে যেন আমাদের দপ্তরে পৌঁছে যায়। বৃহস্পতিবার শরণাগত তৈরি হবে আপনাদের লেখা সেই চিঠি দিয়ে। বিষয় যে রাতে মোর দুয়ারগুলি। জীবনে অনেক দুঃখ এসেছে, অনেক বিপর্যয় এসেছে, কিন্তু এই সমস্ত কিছুর মধ্যে কোথাও একটা কোনো মঙ্গলময়ের হাত যেন এসে আপনাকে বাঁচিয়ে দিয়েছে শেষ পর্যন্ত। সেই যে গভীর বিশ্বাসের কথা, সেই বিশ্বাসের যে উদাহরণ আপনার জীবনে, তার কথা একটু লিখে পাঠাবেন আমাদের আজকে সন্ধ্যের মধ্যে, কিন্তু আর সময় নেই। এবার তাহলে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা সমুদ্র মন্থনের কথা বলছিলাম। সমুদ্র মন্থনে সেই পর্যন্ত এসেছে যে অমৃত উঠে এসেছে, কিন্তু তাতেও মন্থন থামেনি। লোভের ফলে মন্থন থামেনি। তখন বিষ উঠে এসেছে এবং সেই সঙ্গে সঙ্গে যে বাসুকি নাগ, তার নিঃশ্বাস থেকেও বিষ বেরিয়ে আসছে। ফলে সমস্ত পৃথিবী বিষে পরিপূর্ণ হয়ে গেছে। শিব সেই বিষ গ্রহণ করেছেন। পার্বতী তাড়াতাড়ি তার গলা আটকে দিয়েছেন, ফলে গলার নিচে আর সেই বিষ নামেনি, তাই শিব নীলকণ্ঠ। এই পর্যন্ত বলেছিলাম। তারপরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, বালগোপালের কাহিনী। বেশ বড় করে এই সেই আমাদের চেনা যে বালগোপালের কাহিনী, সেটা বলছেন স্বামীজি। তার বেশ খানিকটা অংশ পড়ে শুনিয়েছি, আরো খানিকটা অংশ পড়ে শোনাবো। তারপরে কথামৃত থেকে পড়ে শোনাবো আপনাদের চিঠিপত্রের উত্তর। এবং অতঃপর বাইরে দূরেতে আমরা হুগলি জেলার নানান মন্দির দেখে বেড়াচ্ছি। আজকে একটা নতুন মন্দির শুরু করব, তার সঙ্গে হয়তো আপনাদের চেনা কোনো গল্প, বা আরো যদি স্পষ্ট করে বলি যে আপনাদের খুবই পূজনীয় একজন মানুষের গল্প এর সঙ্গে মিশে আছে। যাই হোক, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এবারে গানের পর শুরু হচ্ছে পুরাণ চিরন্তন, সমুদ্র মন্থনের কথা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের ঘুম ভাঙানিয়া সৌমিত্র বসু। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। পুরাণ চিরন্তনে সমুদ্র মন্থনের কথা। কিন্তু এই যে সমুদ্র মন্থনের কথা গতদিন যা বলেছিলাম, তার সূত্র ধরে একটা দুটো কথা খুব বলতে ইচ্ছে করছে, বলাটা খুব দরকার বলে মনে হয়। দুটো কথা। 1 নম্বর, অমৃত পাওয়া গেল, কিন্তু তাতে করে লোভ মিটল না। আরো লোভ। তার ফলে কি উঠল? বিষ, হলাহল। এই যে অমৃতর জন্য খোঁজ, সেইটা পাওয়া হয়ে গেলেও যে অনুসন্ধান থামছে না, তার ফলে দেখুন 2 রকমের গল্প আছে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের গল্প আছে। তিনি বলছেন যে তুমি প্রথমে গিয়ে দেখলে একটা চন্দন কাঠের বন, তুমি সেখানে থেমে যেও না, আরো এগো।
তারপর দেখলে রূপোর খনি, তারপর দেখলে সোনার খনি, তারপর দেখলে হীরের খনি, এগিয়ে যাও। এইটা একটা মত, নিশ্চয়ই এটাও খুব গুরুত্বপূর্ণ একটা মত, যে কখনো তোমার অনুসন্ধান, তোমার সাধনা থামিয়ে দিও না। কিন্তু এর বাইরে আর একটা কথা বলছে এই পুরাণ, এই সমুদ্র মন্থনের গল্প, যে সেটা হচ্ছে যে একটা জায়গায় যখন তুমি যেটা পেয়ে গেছো তারপরে থেমে যাও। তারপরেও যদি তুমি এইটা নিয়ে আরো 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 চেষ্টা করতে থাকো, আরো খুঁড়তে থাকো, তাহলে শেষ পর্যন্ত কিন্তু বিষ উঠে আসবে। অমৃতের সঙ্গে সঙ্গে কিন্তু বিষটাও আছে, সেইটাও কিন্তু তোমাকে গ্রহণ করতে হবে। যে কোনো ভালো কিছুর মধ্যে কিন্তু একটা খারাপ কিছু আছে, সেইটা কিন্তু তোমাকে গ্রহণ করতে হবে। তো যাই হোক, এ তো গেল তাৎপর্য। দ্বিতীয় যে তাৎপর্যটার কথা বলছি সেটা হচ্ছে যে এই যে একজন কেউ সেই বিষটাকে গ্রহণ করেন, সংসারেও তাই, সংসারেও যে বিষটা, সংসারের যে বিষটা, সেটা হয়তো একজনই অনেকটা পর্যন্ত গ্রহণ করেন। তিনি নীলকণ্ঠ হয়ে থাকেন, তিনি সবটা সহ্য করেন। আমরা যারা গরিব গেরস্থ বাড়ি থেকে এসেছি, ছোটবেলাটা হয়তো খানিকটা দারিদ্র্যের মধ্যেই কেটেছে, আমরা দেখেছি যে আমরা বুঝতে পারিনি অত, বিশেষ করে মা এই সংসারের যে অভাব, দারিদ্র, অভিযোগ, এই অভাব দারিদ্র অভিযোগ থাকলে সংসারে নানান রকম অশান্তিও তো তৈরি হয়। এই সমস্ত বিষগুলো সংসারের মা গ্রহণ করেছেন, অথবা হয়তো কখনো বাবা গ্রহণ করেছেন। এইরকম করে তারা বুঝতে দেননি যে তারা কি ভয়ঙ্কর কষ্টের মধ্যে দিয়ে আমাদের বড় করে তুলছেন। এই অর্থাৎ আমি বলছি পুরাণ চিরন্তনে এই যে পৌরাণিক গল্প, এই পৌরাণিক গল্পের মধ্যে থেকে কোথাও আধুনিক তাৎপর্য হয়তো বেরিয়ে আসতে পারে। তো যাকে গল্পের কথায় আসি, এই যে শিব যদি কালকুট বিষ নিজে না নিতেন তাহলে তো সমস্তটা ছারখার হয়ে যেত। তা শিব কালকুট বিষ নিলেন, অন্যরা আচ্ছন্ন হয়ে পড়ে রয়েছেন। বিষ্ণু সবাইকে আবার সুস্থ করে তুললেন, সবাই উঠে দাঁড়ালো, অসুর দেবতা সবাই। উঠেই তো খোঁজ, অমৃত কোথায়, অমৃত কোথায়, অমৃত কোথায়। ধন্বন্তরী তার কমণ্ডলু একধারে রেখে সব দেখছিলেন। এর মধ্যে কোনো এক অসুর এক ছুটে গিয়ে কমণ্ডলুটা নিয়েই ছুট, সঙ্গে অন্য অসুররাও ছুটেছে, পেয়েছি 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 পেয়েছি, অমৃত পেয়েছি বলতে বলতে দৈত্যরা, দানবেরা নিয়ে চলে গেল। দেবতাদের তো মাথায় হাত, আরে এত বছরের পরিশ্রমের ফল সবই তো জলে গেল, অসুরেরা অমৃত পান করে অমর হয়ে যাবে, আমাদের রাজত্ব এবার গেল, কি হবে এবার? তার উত্তর পাওয়া যাবে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে পুরাণ চিরন্তনে, পরের পর্বে, গানের পর। আপনাদের সৌমিত্র বসু ফিরে এসেছি গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা, পুরাণ চিরন্তন। অসুরেরা তো অমৃতর যে ভাণ্ড সেই নিয়ে পালিয়েছে, তো তাদের ধরতে পারা গেল না। তখন সেই বিষ্ণুর শরণাপন্ন হলেন দেবতারা। তো বিষ্ণু বললেন যে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দেখি কি করা যায়। এই বলে বিষ্ণু নিজে অপরূপ সুন্দরী এক নারীর রূপ ধরলেন, মোহিনী নারীর রূপ, এবং সেই মোহিনী বেশেই সোজা গিয়ে হাজির হলেন অসুরদের আসরে। সে তো অসুরেরা এবারে চূড়ান্ত আনন্দ, চূড়ান্ত, মানে মাঝখানে অমৃতের পাত্রটি রাখা আছে আর নাচ গান হইচই। মানে আপনারা এই এখন যে সমস্ত হয় না উৎসব অনুষ্ঠানে যেরকম হয়, তার সঙ্গে খানিকটা মানে তার সূত্র ধরে আপনারা ওই ছবিটা দেখতে পাবেন মনে মনে। আর অমৃত হাতের মুঠোয়, আমরা সবাই অমর হয়ে যাব, আমরা সবাই অমিত শক্তির অধিকারী হব। দেবতারা পেল না, যা দেবতারা, হ্যাঁ শেষ, দেবতাদের যুগ শেষ হয়ে গেল। তা এবার এটি সুন্দরী মেয়ে, অপরূপ সুন্দরী, মানে বিষ্ণু নারী সেজেছেন, ভাবা যায় না তো। তাকে দেখে তো আসর আরো জমে গেছে। চলো চলো চলো, নাচো নাচো নাচো, তোমার নাচ দেখতে দেখতে অমৃত পান করা হবে, কি আনন্দ কি আনন্দ কি আনন্দ। তো বিষ্ণু মানে সেই মোহিনী, তিনি নাচতে আরম্ভ করলেন, অপূর্ব নাচ, একবার সবাই মুগ্ধ হয়ে তাকিয়ে আছে, জগতে আর সবকিছু ভুলে গেছে।
আর চরাচর ভুলে গেছে। নাচতে 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 কোনো একটা সময়ে বিষ্ণু সে অমৃতের ভাণ্ড নিয়ে আর তাকে পাওয়া গেল না। এইবার কি হবে, এইবার কি হবে সেটা না হয় আগামীকাল জানা যাবে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আপাতত গান, গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ বাল গোপালের কাহিনী। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। বাল গোপালের কাহিনী স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। সেদিন থেকে এমনি করে দিনের পর দিন গোপাল তার বোনের দাদাকে ডাকে আর একই স্বর শুনতে পায়। বাড়ি এসে মাকে সেসব কথা সে বলে, আর মা বিস্ময়ে প্রেমে মুগ্ধ হয়ে শোনেন সে কাহিনী। তারপর একদিন মা তাকে বললেন, বাবা, এরপর যখন তোমার রাখাল দাদার সঙ্গে কথা হবে তখন তাকে বলো সে যেন তোমাকে দেখা দেয়। পরদিন যথাকালে বনপথে যাওয়ার সময় গোপাল তার ভাইকে ডাক দিল এবং পূর্বের মতো উত্তরও এলো বন থেকে। কিন্তু এবার মার কথা মতো গোপাল তার দাদাকে দেখা দেবার জন্য একান্ত অনুরোধ করলো। বলল, গোপাল দাদা, তোমাকে তো কোনোদিন আমি দেখিনি, আজ আমাকে দেখা দাও। তখন উত্তর শোনা গেল, ভাই, এখন বড় ব্যস্ত আছি, আজ আমি আসতে পারবো না। কিন্তু গোপাল ছাড়বে না, সে বারবার কাতর ভাবে অনুরোধ করতে লাগলো। তখন অকস্মাৎ বনের ছায়াচ্ছন্ন প্রদেশ থেকে বেরিয়ে এলো বনের রাখাল। পরনে গোপালকের বেশ, মাথায় ছোট্ট মুকুট, তাতে বসানো শিখিপুচ্ছ, হাতে বাঁশের বাঁশি। দুইটি বালকই তখন মহা খুশি। একসঙ্গে তারা খেলা করলো, গাছে উঠলো, ফল কুড়োলো, ফুল কুড়োলো। বনের গোপাল আর দক্ষিণী মায়ের গোপাল, দুটি ভাই। খেলতে খেলতে পাঠশালার সময় প্রায় উত্তীর্ণ হয়ে এলো এবং গোপাল একান্ত অনিচ্ছা সত্ত্বেও পাঠশালার পথে চলে গেল। সেদিন তার পাঠ প্রায় ভুল হয়ে গেছে। সমগ্র অন্তর উৎসুক হয়ে রয়েছে কেবল বনে ফিরে রাখাল দাদার সঙ্গে আবার খেলা করার প্রবল আকাঙ্ক্ষায়। এইভাবে কয়েক মাস সময় কেটে গেল। দিনের পর দিন সন্তানের বিচিত্র কাহিনী শুনতেন মা, আর ভগবানের অপার করুণার কথা চিন্তা করে নিজের দৈন্য, বৈধব্য প্রভৃতি সবকিছু ভুলে যেতেন। দুঃখকে মনে মনে গ্রহণ করতেন ভগবানের অনন্ত আশীর্বাদ বলে। এরপর পাঠশালার গুরুমশাইয়ের গৃহে একটি শ্রাদ্ধ অনুষ্ঠানের দিন এলো। সেকালে গ্রাম্য পাঠশালার পণ্ডিতগণ একাই অনেকগুলি ছেলেকে লেখাপড়া শেখাতেন। নির্ধারিত বেতন হিসাবেও তিনি বিশেষ কিছু গ্রহণ করতেন না, কিন্তু বিশেষ বিশেষ ক্রিয়াকর্ম উপস্থিত হলে ছাত্রেরা নানা উপঢৌকন দিত শিক্ষককে এবং সেসবের উপর তারা অনেকাংশে নির্ভরও করতেন। কাজে গোপালের গুরুমশাইও ছাত্রদের কাছে অনুষ্ঠান উপলক্ষে উপঢৌকনের জন্য অনুরোধ জানালেন এবং প্রত্যেক ছাত্র সাধ্যমতো সে অনুরোধ রক্ষাও করল। কেউ দিল অর্থ, কেউ দিল অন্য কোনো দ্রব্য সামগ্রী। কিন্তু দুঃখিনী বিধবার পুত্র গোপাল, হায়, উপঢৌকনের সামগ্রী সে কোথায় পাবে? তাই অন্য পড়ুয়ারা একটু বিদ্রুপের হাসি হেসে কে কি দেবে তার বিবরণ গোপালকে শুনিয়ে শুনিয়ে বলে বেড়াতে লাগলো। সে রাতে মনে গভীর দুঃখ নিয়ে গোপাল মাকে সব কথা বলল। গুরুমশাইয়ের জন্য কিছু দিতেই হবে। কিন্তু মায়ের তো কোনো সম্বলই নেই, কি দেবেন তিনি? 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দের লেখায় শুনছেন বাল ও গোপালের কাহিনী। কাহিনীর বাকি অংশ খানিকটা আগামীকাল। আপাতত গান, গানের পর কথামৃত। গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের ঘুম ভাঙানিয়া সৌমিত্র বসু এখন কথামৃত থেকে পাঠ করে শোনাচ্ছি আপনাদের। এর আগের দিন কথামৃতে একটা খুব চমৎকার প্রসঙ্গ উঠে পড়েছিল, ঠাকুর বলছিলেন, এবং তার সূত্র ধরে আমরা আমাদের সঙ্গে খুব মিলিয়ে নিতে পারি আর কি। আমরা যারা সংসারী মানুষ আমাদের সঙ্গে মিলিয়ে নিতে পারি। সেটা হচ্ছে যে আমি সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়ে গেলাম, সাধু হয়ে গেলাম, করে আমি ঈশ্বরের আরাধনা করলাম। তার কতগুলো সুবিধের দিক রয়েছে বা তার কতগুলো কি বলবো ইতিবাচক দিক রয়েছে।
যেমন 1 নম্বর হচ্ছে যে আমাকে আর সংসারের ভাবনা ভাবতে হচ্ছে না, আমায় আর জাগতিক ব্যাপার ট্যাপার নিয়ে মাথা ঘামাতে হচ্ছে না, কিছু করতে হচ্ছে না। আমি পুরো সময়টা, পুরো যা কিছু আমার সারা দিনমান, আমি সমস্তটাই ঈশ্বরের পায়ে সমর্পণ করে দিলাম। সেই সাধনায় নিজেকে মগ্ন রাখলাম। তার জন্য যা যা কিছু আচার আচরণ পালন করা দরকার বলে আমি জেনেছি, শিখেছি, বুঝেছি, সেইগুলো পালন করতে লাগলাম, ইত্যাদি 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 ইত্যাদি। এইটা একটা। কিন্তু এর যে বিপদের দিকটা, যেটা ঠাকুর বলছেন, যেটা সমস্যার দিকটা, সেটা হচ্ছে যে যিনি সন্ন্যাসী হয়েছেন বা যিনি সাধু হয়েছেন বা যিনি সাধক হয়েছেন বা যিনি যা কিছু হয়েছেন, তিনি যদি নরদেহ ধারণ করে থাকেন, তিনি যদি জীবদেহ ধারণ করে থাকেন, তাহলে সেই জীবদেহের কতকগুলো দাবি আছে, প্রাকৃতিক কতকগুলো দাবি আছে, তাকে খেতে হবে, তার ক্ষুণ্ণিবৃত্তি করতে হবে, এবং সেই ক্ষুণ্ণিবৃত্তিতে একটা মাপ রাখতে হবে, তা না হলে কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়বেন, তখন আরো বিপদ হবে। তাকে ঘুমোতে হবে রাত্রির বেলা, তাকে আরো নানান রকমের সমস্ত প্রাকৃতিক প্রয়োজন, সেই প্রয়োজনগুলো মেটাতে হবে, এটা শরীরের দাবি। শরীর যদি ধারণ করে থাকি তাহলে এই দাবিগুলোকে আমি অস্বীকার করতে পারবো না। এইটা একা একা সংসার ত্যাগ করে আলাদা একা একা থাকা, যেমন আমি সংসার ত্যাগ করেছি, আমি কোথায় থাকবো? আমি গুহায় থাকবো, গুহা খুঁজে বার করতে হবে, সেই গুহায় শীত করবে, গরম করবে, নানান রকমের সব সমস্যা রয়েছে। তো সেই সমস্ত সমস্যাগুলোর সমাধান হতে পারে আমি যদি সংসারের মধ্যে থাকি। সংসারের মধ্যে থাকলাম, ঈশ্বরে মন দিলাম, জাগতিকতা থেকে নিজেকে যতটা সম্ভব পরিহার করে নিলাম। এইটা যদি করা যায় তাহলে সেটা একটা ভালো হতে পারে। অর্থাৎ ঠাকুর ভারী চমৎকার উপমা দিচ্ছেন, বলাই বাহুল্য, তিনি তো উপমা সম্রাট বলা যেতে পারে। তিনি যেটা বলছেন সেটা হচ্ছে যে কেল্লার ভেতরে থেকে যুদ্ধ করা, আমার চারপাশের আমার এই যে শরীরের প্রয়োজনগুলো মেটানোর জন্য আমাকে ভাবতে হচ্ছে না, সেটা আমি আমার সংসারের মধ্যে আছি, কাজে সেখানে কোনো অসুবিধা নেই, দুবেলা খেতে পাচ্ছি, পড়তে পাচ্ছি, ঘুমোতে পাচ্ছি, সেসব ঠিক আছে। এইটা এই কেল্লা থেকে যুদ্ধ। কিন্তু বিপদের দিক কোনটা, সেই বিপদের দিক কোনটা সেইটা বলবার জন্য 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু। আপনাদের 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে যে বিপদের দিক কোনটা, কেল্লার মধ্যে থেকে যুদ্ধ করায় বিপদের দিক কোনটা, সেটা হচ্ছে কেল্লার ভেতরকার আবার দাবি আছে তো কতকগুলো, সংসারের তো দাবি আছে। সংসারের দাবি মানে আমার মা বাবা, তাদের প্রতি আমার কর্তব্য, সেই কর্তব্য পালন করতে হবে। সেই কর্তব্য পালন করতে গেলে আবার আমাকে ধরা যাক রোজগার করতে হবে, ধরা যাক 5টা জিনিসের সঙ্গে নিজেকে জড়াতে হবে, ধরা যাক স্ত্রী হলো, পুত্র সন্তান হলো, এই সমস্তগুলো আমাকে করতে হবে, এবং তাদের নানান রকম দাবি রয়েছে, সেই দাবিগুলো আমাকে মেটাতে হবে। তাহলে আমি সাধনাটা করব কি করে? যে কারণে মানুষ সন্ন্যাসী হয়ে যায় আর কি, যে এই যে জাগতিক পৃথিবী, তার টান এত বেশি, সেই টান আমাকে অনবরত তার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সংসার মন কেড়ে নেবার চেষ্টা করছে, প্রাণ জাগছে না, এরকমটা হয়তো। তাহলে কি করবে? ঠাকুর একটা কথা বলছেন যে তবে দিন কতক নির্জনে গিয়ে জ্ঞান লাভ করে সংসারে এসে থাকতে হয়। জনক জ্ঞান লাভ করে সংসারে ছিল, জ্ঞানের পর যেখানেই থাকো তাতে কি? অর্থাৎ একটা নির্জনতার দরকার হয়। এই নির্জনতাটা আপনি ভেবে দেখুন, এই নির্জনতাটা কিন্তু যে কোনো ক্ষেত্রে আপনি যদি আপনি তো ঈশ্বরকে তৈরি করছেন আপনার মনের মধ্যে, তিনি এসে আসন পাচ্ছেন, তার জন্য তো আমার এই ঘর বহু যতন করে ধুতে হবে, মুছতে হবে, মোরে আমারে যে জাগতে হবে, এগুলো তো করতে হবে আমাকে। আর 5 জন যখন নানান রকমের সমস্ত নানান কাজকর্মে জীবনের যে উতরল স্রোত, তাতে দুলতে চলেছে, তার মধ্যে আপনাকে কিন্তু একটা নির্জন কোণ বেছে নিতে হবে। শঙ্খ ঘোষের একটা কবিতা আছে, সেই কবিতাতে এইরকম আছে যে ঘরে ফিরে মনে হয় বড় বেশি কথা বলা হলো, চতুরতা ক্লান্ত লাগে খুব,
মনে হয় নীল কুঠুরিতে ধূপ জেলে চুপচাপ বসে থাকি। এই যে নীল কুঠুরিটা, এই নীল কুঠুরিটা হয় আপনাকে বাইরের পৃথিবীতে তৈরি করতে হবে, অথবা আপনাকে নিজের মনের মধ্যে তৈরি করতে হবে একটা নির্জন জায়গা। শুনছেন কথা অমৃত থেকে পাঠ করছি আমি, আপনাদের সৌমিত্র বসু পাঠ করছি, আর নিজের যে কথাগুলো মনে হচ্ছে সেই কথাগুলো শোনাচ্ছি আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তো যেটা বলছিলাম আপনাদের সেটা হচ্ছে যে হ্যাঁ, এই এই নির্জনে থেকে তুমি নিজের এই আত্মোপলব্ধির জায়গায় পৌঁছো, তারপর তুমি সংসারে ফিরে এসো। তখন তুমি সংসার করছো কিন্তু মনের মধ্যে ওইটা গুঞ্জন করছে, মনের মধ্যে ওইটা আছে, কিন্তু মানে সর্বক্ষণ কিন্তু তোমার মনের। আবার রবীন্দ্রনাথের একটা উপমা দিই, রাজা নাটকে রানী চলে এসেছেন রাজাকে ছেড়ে, চলে এসেছেন খুব জেদ করে চলে এসেছেন। রানীর যে বাবা তিনিও তাকে সরিয়ে দিয়েছেন দূরে। এবারে রানী রাত্রিবেলা শুনতে পান কে যেন তার জানলার পাশে বসে বীণা বাজায়। এই বীণার আওয়াজটা শুনতে হবে। আমি সংসারে নানান রকমের কাজ করছি, কাজকর্ম যা কিছু করবার, সংসারের যা কিছু দাবি সেইগুলো মেটাবার চেষ্টা করছি, সব ঠিক আছে, কিন্তু তার ভেতরে ভেতরে আমার মনের মধ্যে এই বীণাটা বাজছে। তার ভেতরে ভেতরে আমার মনের মধ্যে বলছে যে না, তুমি 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 তুমি, হে কৃষ্ণ, হে শিব, হে দুর্গা, তুমি, তোমাতেই আমি সমস্তটা সমর্পণ করেছি। তার বাইরে আর যা কিছু সেইগুলো বাইরের আবরণ, কিন্তু ভেতর এইটা আপনাকে বুঝতে হবে, এইটা আপনাকে অনুভব করতে হবে, তাহলেই আপনি বেঁচে গেলেন। অর্থাৎ দু নৌকোয় পা দিয়ে চলতে হবে, কিন্তু তার মধ্যে একটা নৌকোর ওপরেই বেশিরভাগ ভরটা রাখতে হবে। তো মহিমাচরণ জিজ্ঞেস করছে যে আচ্ছা, মানুষ কেন বিষয়ে মুগ্ধ হয়ে যায়, বিষয় সম্পত্তিতে মানুষ কেন মুগ্ধ হয়ে যায়? এই প্রশ্নের উত্তর আপনারা সকলেই জানেন, বা কখনো ভেবে দেখেছেন কিনা আমি জানি না। ঠাকুর কি উত্তর দিচ্ছেন সেইটা আগে দেখি। ঠাকুর বলছেন তাকে লাভ না করে বিষয়ের মধ্যে থাকে বলি। তাকে যদি আমি লাভ করি তাহলে আমি বিষয়ে মুগ্ধ হব না। আমি খুব বড় একটা কিছুকে পেয়েছি মনের মধ্যে, এই যে বড় একটা কিছুকে পেয়েছি, এখন আর আমি ছোট কিছুতে মুগ্ধ হব না। আমি মুগ্ধ হলে সেই বড় কিছুতেই মুগ্ধ হব। যে মানুষ খুব বিরাট একজন মানুষের সংসর্গ করেছে, সে একজন ছোট মানুষ, তার কিছু গুণপনা আছে, তাকে দিয়ে মুগ্ধ হবে না। বলতে পারে যে হ্যাঁ উনিও বেশ ভালো, কিন্তু মুগ্ধ হবে না কখনো। বাদুলে পোকা যদি একবার আলো দেখতে পায় তাহলে আর তার অন্ধকার ভালো লাগে না। তাহলে আমরা তাকে লাভ করে বিষয়ের মধ্যে থাকি বলে আমরা মুগ্ধ হই। বিষয় মানে আমার সুখ, বিষয় মানে আমার আনন্দ নয়, কিন্তু সুখটা হচ্ছে শরীরের, আনন্দটা মনের। সুখ, বিষয় মানে আমার ক্ষমতা, তার মানেও সুখ। এই সুখের জন্যে আমি নিবেদিত হয়ে যাই, কেননা বড় সুখের চেয়ে বড় যা কিছু আনন্দ বলতে যেটা বোঝায়, তার খোঁজটা আমি রাখি না। যদি রাখতে পারি তাহলে আর সুখ আমাকে খুশি করতে পারবে না। কথা অমৃত থেকে পাঠ শেষ হলো আজকের মতো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর গানের পর আপনাদের চিঠিপত্র। গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবার আপনাদের চিঠিপত্র পড়ার পালা, কিন্তু তার আগে মনে করিয়ে দিই, আজকে সন্ধে 6টার মধ্যে আপনার চিঠি আমাদের দপ্তরে যেন পৌঁছে যায়। চিঠির বিষয় যে রাতে মোর দুয়ারগুলি, আর চিঠির শব্দ সংখ্যা 250-র বেশি করবেন না। এখন যে চিঠিটা পড়বো সেই চিঠির মধ্যে একটা ঘটনা আছে, গল্প আছে, এবং তার শব্দ সংখ্যা বেশ বেড়ে গেছে বলে আমার নিজের মনে হয়েছে। আমি তো গুণিনি ওরম করে, কিন্তু একটু সতর্ক করে দিচ্ছি যে চিঠির শব্দ সংখ্যাটা কমিয়ে রাখবেন, তা না হলে সমস্যা হয়। যে রাতে মোর দুয়ারগুলি, অর্থাৎ জীবনে নানান রকমের আঘাত আসে, বিপর্যয় আসে, সমস্যা আসে, সংকট আসে, এবং কোথাও একটা সেখান থেকে পার হয়েও যাওয়া যায়। কেউ একজন
পার করে দেন। এই যে অভিজ্ঞতার কথা, সেই অভিজ্ঞতার কথা আপনারা একটু লিখে পাঠান আজকে সন্ধ্যে 6টার মধ্যে, যাতে বৃহস্পতিবারের শরণাগত অনুষ্ঠানে সেই কথাগুলো আমরা শোনাতে পারি অনেককে। তো এখন যে চিঠিটা পড়বো সেটি লিখেছেন চন্দনা সেনগুপ্ত, ঢাকুরিয়া, সেলিমপুর লেন, কলকাতা 31 থেকে। পড়ে শোনাই। পথে যেতে যেতে কত বিচিত্র ঘটনা ঘটে। আমি একটা খুব ছোট্ট ঘটনার কথা বলবো। 2019 পুজোর সময় বেনারস যাচ্ছি, তখনও মুঘলসরাই পৌঁছয়নি। 4-5টা স্টেশন আগে একজন হিন্দি ভাষী স্বামী স্ত্রী উঠলেন, সাথে গুটি 3-4 বাচ্চা, একটি মেয়ে আর 3টি ছেলে। পোশাকের বাহুল্য কম, কেতাদুরস্ত বলা যায় না। বাচ্চাদের মধ্যে সবচেয়ে বড় যেটি, তার বয়সই হবে বছর 10-12, তারপর মেয়েটি, তারপরে আর 2টি ছেলে। ক্যাচ ম্যাচ করছিল, একটা আরেকটার সাথে হাতাহাতি মারামারি করছে। মা তো ওড়না দিয়ে মাথা মুখ ঢেকে জানলার সামনে বসে আছেন দেখে মনে হলো ঈষৎ অসুস্থ। বাবা পায়ের চপ্পল জোড়া খুলে উপরের বাঙ্কে উঠে দিলেন ঘুম। বাচ্চাগুলো দেখার দায়িত্ব যেন আমাদের সহযাত্রীদের। বড়টির পকেটে 10 টাকার একটি নোট, সে নিজেকে বালখিল্য ভাবনায় শাহেনশাহ ভেবে ঈষৎ আনন্দ পাচ্ছে, আর ঠিক কি কিনবে ভেবে পাচ্ছে না। এর মধ্যে একটি লটর পটরওয়ালা উঠেছে, গলায় ঝোলানো ঝুড়িতে সিদ্ধ ছোলা, শশা, লেবু, লঙ্কা ইত্যাদি। সে ফস করে কিনে বসলো। আরো 3টি বুভুক্ষ নয়ন চেয়ে রইল। সে পরম যত্নে 2-4টি যেই না মুখে দিয়েছে, অন্যগুলি হাত বাড়ালে সে দিতে চাইল না। সবার করুণ মুখ। এবার আর 2টি দানা নিয়ে সে তার সব থেকে ছোট ভাইটির মুখে দিল। এবার ধুদ্ধুমার কাণ্ড, গজকচ্ছপের যুদ্ধ। মা বাবা নির্বিকার, আমরা থামাতে চেষ্টা করছি শুধু। আমার ভাই বলল, এই তুই দাদা না, ভাই বোনকে দে। যাই হোক, ছোটটির লেগেছে ঝাল, সে তার থেকে দৈর্ঘ্যে প্রস্থে বড় একটি জলের বোতল তুলে জল খাবার চেষ্টা করলো। এইবার মা নড়ে চড়ে বসলেন, বোতল থেকে গ্লাসে জল ঢেলে দিলেন। বিচকুলি ঠা ঠা চিৎকার করে ট্রেনের মেঝেতে বসে পড়লো। তার জেদ সে বোতল থেকেই জল খাবে। এক বুক তৃষ্ণা নিয়ে সে গুটি গুটি মেরে মায়ের পিছনে মুখ ঢেকে বসে গেল। এই ডামাডোলে বাবা নেমে এলেন, তার ঘুমের রীতি টানতেই হলো। এর মধ্যে দীনদয়াল উপাধ্যায় মুঘলসরাই এসে ট্রেন ইন করলো। সবাই মোটামুটি ট্রেন থেকে নামলো নিজ নিজ পছন্দ মতো খাবার সংগ্রহ করার জন্যে। এই বাচ্চাদের বাবাও বাচ্চাদের জন্য থালি নিলেন, ভাত, ডাল, সবজি, ডিমের কারি, রুটি ইত্যাদি। মা সেদিকে তাকিয়েও দেখলেন না। বাচ্চারা সেই ফেলে ঝুলে মারপিট করে খেতে লাগলো। আমি একটু পিটে, আমি আমার ব্যাগপত্র সামলাতে ব্যস্ত। কিসে ফেলে, কোথায় ফেলে, এই চিন্তা। অনেক পরে বাবাটি একটি কাগজে মুড়ে কয়েক টুকরো পেয়ারা নিয়ে স্ত্রীর হাতে দিলেন। ঘোমটার থেকে মুখ বাড়িয়ে সে হাতে নিল। মনে হলো মহিলাটির এখন নবরাত্রি চলছে, তাই হয়তো উপবাস। পুজোর সময় বেশিরভাগ হিন্দি ভাষীরা নবরাত্রি করে। খাওয়ার পর্ব তখনও চলছে। বাবা আরো 2 থালি নিয়ে এলেন। এরই মধ্যে একজন সুটেড বুটের ভদ্রলোক, কেতাদুরস্ত কায়দায় চুল কাটা, গায়ে দামি পারফিউমের গন্ধ, হাতে একটি খাবারের ট্রে, ইউজ অ্যান্ড থ্রো, আমাকে জিজ্ঞেস করলেন, ক্যা मैं यहाँ बैठ के खा सकता हूँ, मेरे को सीट नहीं मिला। আমি হ্যাঁ বললাম। ভদ্রলোক বসে খেতে শুরু করলেন। আমি আমার মোবাইলে অন্যমনস্ক হয়ে গেলাম। ভদ্রলোক এর মধ্যে কখন খেয়ে এঁটো ট্রেটি ওখানেই নামিয়ে দিয়ে সটকে পড়লেন। আমি লক্ষ্য করিনি, আমি বাচ্চাগুলোকেই দেখছিলাম। বড় বাচ্চাটি মায়ের হাতের রুমালটি দিয়ে অপটু হাতে সিটের ওপর পড়ে থাকা এঁটো সাফ করছিল। এরই মধ্যে বাচ্চাদের বাবা নিজের জন্য একটি থালি নিয়ে এলো। আমার ভাই 2 কাপ কফি, বিস্কিট নিয়ে এসেই রাগে ফেটে পড়লো। দেখলি কি আক্কেল, খেয়ে দিয়ে এখানেই থালাটা ছেড়ে গেল, তুই কিছু বললি না? আরো 2-3 জন আমার ভাই সবাই মিলে ছুটলো লোকটিকে পাকড়াও করতে। 2-3টে কামরা বাদ দিয়ে ভদ্রলোক বসেছিলেন, ইংলিশ নিউজ পেপার পড়ছিলেন। এরা গিয়ে চড়াও হলো। প্রথমে তো অস্বীকার করলেন, তারপর বললেন সুইপারদের বলুন নিয়ে যাবে। স্লিপার ক্লাসে সুইপার পাওয়া। সবাই রণে ভঙ্গ দিয়ে ফিরে এলো। ট্রেন আবার ছুটে চললো। এবার এই বাচ্চাদের বাবাটি খেতে শুরু করলেন এবং নিজের খাওয়া শেষ করে সমস্ত এঁটো থালা পরিষ্কার করে তুলে দিলেন। শুধু তাই নয়, ওই সুটেড বুটেড লোকটির থালাটিও তুলে নিয়ে ইউজ মিতে ফেলে দিলেন। মনে মনে শ্রদ্ধা না জানিয়ে পারলাম না। যাকে নেহাতি মামুলি মনে হয়েছিল, মনে মনে হেলা ফেলা করেছিলাম, তার প্রতি শ্রদ্ধায় মাথা নত করলাম। এই ঘটনাটি গল্পই প্রায় বলা যেতে পারে। আমার তো প্রায় একটা ছোট গল্প বলে মনে হলো।
এটি লিখেছেন চন্দনা সেনগুপ্ত, ঢাকুরিয়া, সেলিমপুর লেন, কলকাতা 31 থেকে। চমৎকার গল্প, একটা ছবি পুরো ভেসে ওঠে চোখের সামনে। আপনাকে অনেক ধন্যবাদ। এরপর বাইরে দূরে 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত, জীবনের সহজ পাঠ। আর এরপর এবার বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। রাজবলহাটের পালা শেষ, এইবার নতুন মন্দিরের খোঁজ। অতি অবশ্যই সেই মন্দির হতে হবে হুগলি জেলার মধ্যে, কারণ আমরা তো এখন হুগলি জেলাতেই ঘুরে ঘুরে বেড়াচ্ছি কিনা। তা ধরুন নয় নয় করে বেশ অনেকগুলো মন্দিরই তো দেখা হয়ে গেল হুগলির নানা জায়গায়। এবার চলুন এমন একটা মন্দির দেখতে যার সঙ্গে একটা গল্প জড়িয়ে আছে। সে আপনি হয়তো বলবেন যে অনেক মন্দিরের সঙ্গেই তো গল্প জড়িয়ে থাকে, মন্দির যত পুরনো হয় তত তাকে ঘিরে গল্প জমতে থাকে, আর আলাদা করে বলবার কি আছে? আছে, একটা বিশেষ ব্যাপার আছে এর মধ্যে। সিঙ্গুরের ডাকাতকালী মন্দিরের সঙ্গে এমন একজন মানুষের নাম জড়িয়ে আছে যাকে আমরা সবাই চিনি, তাকে মা বলে ডাকি। হ্যাঁ, তিনি হলেন মা শারদামণি। কি এবার একটা আলাদা কৌতূহল তৈরি হচ্ছে না? গল্পটা হয়তো আপনাদের অনেকেরই জানা, তবু বলতে তো হবেই। তাহলে দেরি না করে শুরু করে দিই। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব অসুস্থ, তাকে দেখবার জন্য মা শারদা রওনা হয়েছেন কামারপুকুর থেকে দক্ষিণেশ্বর। পথ তো আর কম নয়। আমি তো গুগল ম্যাপ খুলে দেখলাম প্রায় 86 কিলোমিটার রাস্তা। তখনকার দিনে তো আর গাড়ির কোনো ব্যাপার নেই, পায়ে হেঁটেই মা চলেছেন তার সঙ্গীদের সঙ্গে। তারপরে কি হল? কিংবদন্তি কি বলে শোনাই আপনাদের। কামারপুকুর থেকে আরামবাগ, সেখান থেকে তারকেশ্বর পার হয়ে অনেক অনেক পথ পার হয়ে তবে দক্ষিণেশ্বর। এখন মা যেখান দিয়ে চলেছেন সেটা হলো পুরুষোত্তমপুর বলে একটা জায়গা। চলেছেন জঙ্গলের মধ্যে, এমন সময় হারে রে 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 ডাকাতের দল। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে বলতে বসেছি ডাকাতকালীর মন্দিরের কথা, সিঙ্গুরের ডাকাতকালী মন্দির। তো মা শারদামণিকে নিয়ে এই যে ডাকাতের গল্প, যে গল্পটা চালু আছে ওখানে, সেই গল্পটা শোনাচ্ছি আপনাদের। ফিরে আসছি গানের পর। শুনছেন শরণাগত 92.7 বিগ FM এ। যা বলছিলাম আপনাদের, ডাকাতের দল ঘিরে ধরেছে মাকে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন বাইরে দূরে। মায়ের একেবারে সামনে এসে দাঁড়িয়েছে দুই ডাকাত। একজনের নাম রঘু, অন্যজনের নাম গগন। দুর্ধর্ষ ডাকাত দুজন। মাকে টেনে যখন জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে, হঠাৎ দুজনেই থমকে দাঁড়িয়ে পড়ল। সামনে কাকে দেখছে তারা? লোল জিহ্বা লক লক করে দুলছে সাপের মতো। উলঙ্গিনী, হাতে খড়গ, গলায় নরমুণ্ডের মালা। মা মাগো বলে দুই ডাকাত মাটিতে লুটিয়ে পড়ে প্রণাম করলো। দুজনেই একসঙ্গে দেখেছে, চোখের ভুল তো নিশ্চয় নয়। তাহলে কাকে জঙ্গলের মধ্যে টেনে নিয়ে যাচ্ছিলাম আমরা? ইনি কে যার জন্য মা কালীকে নেমে আসতে হয় মাটির পৃথিবীতে? ক্ষমা করো মা, ক্ষমা করো, ক্ষমা করো, আমাদের মাফ করে দাও বলে দুই ডাকাত মা শারদার পায়ে লুটিয়ে পড়ল। না না, এই মেয়ের কোনো অনিষ্ট করতে পারবো না। কিন্তু এর মধ্যে তো সন্ধে নেমে এসেছে, মায়ের সঙ্গী সাথীরাও কেউ নেই, পালিয়ে গেছে। একলা মা কি করে যাবেন? তো ডাকাতেরা বললো, মাগো তুমি আজকের রাতটুকু আমাদের ঘরে থাকো। যে পাপ করতে যাচ্ছিলাম আর একটু হলে তোমার পায়ের ধুলো ঘরে পড়ে যদি তার এতটুকু প্রায়শ্চিত্ত হয়। তো তাই হলো। মা রাত্রির বেলাটা ডাকাতদের ঘরেই কাটালেন। কিন্তু খাবেন কি? আমাদের পাপের অন্ন তো অস্পৃশ্য, তা কি মাকে দিতে পারি? তাতে কি হয়েছে? মা সে রাতটা চাল কড়াই ভাজা খেয়েই কাটিয়ে দিলেন। পরদিন সকালবেলা ডাকাতেরা দল বেঁধে মাকে একেবারে দক্ষিণেশ্বর পর্যন্ত পৌঁছে দিল।
দূর থেকে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। বলল, মা গো, এই পর্যন্তই, বাকিটা একা যেতে পারবে তো? ফিরে এলো ডাকাতেরা, প্রতিজ্ঞা করল, না, আর ডাকাতি নয়, আর অধর্ম নয়, আর নরহত্যা নয়, আর পাপ নয়। আজকের মতো শেষ করি শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। শেষ হয়ে না হইল শেষ। এবারে একটু কবিতা শোনাই আপনাদের। ভাগ্য যাবে কৃপণ হয়ে আসে, বিশ্ব যাবে নিঃস্ব তিলে তিলে, মিষ্ট মুখে ভুবন ভরা হাসি, ওষ্ঠে শেষে ওজন দরে মিলে। বন্ধুজনে বন্ধ করে প্রাণ, দীর্ঘদিন সঙ্গীহীন একা, হঠাৎ পড়ে ঋণ শোধেরই পালা, ঋণী জনের না যায় পাওয়া দেখা। তখন ঘরে বন্ধ হয়ে কবি, খিলের পরে খিল লাগাও খিল, কথার সাথে গাঁথো কথার মালা, মিলের সাথে মিল মিলাও মিল। কপাল যদি আবার ফিরে যায় প্রভাতকালে হঠাৎ জাগরণে, শূন্য নদী আবার যদি ভরে শরৎ মেঘে তড়িৎ বরিশনে, বন্ধু ফিরে বন্দি করে বুকে, সন্ধি করে অন্ধ অরিদল, অরুণ ঠোঁটে তরুণ ফোটে হাসি, কাজল চোখে করুণ আখি জল। তখন খাতা পোড়াও খ্যাপা কবি, দিলের সাথে দিল লাগাও দিল, বাহুর সাথে বাঁধো মৃণাল বাহু, চোখের সাথে চোখে মিলাও মিল। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।